হ্যালো এভরিওয়ান, আই এম অরিজিৎ। আজকের আমার আলোচনার বিষয় আর্থ ইন্টেরিয়ার বা অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, নদী, হিমবাহ, বায়ু সম্পর্কে জাস্ট অ্যান লিটিল একটা কনসেপ্ট। ওকে, তো আজকে আমার আলোচনায় ঢোকা যাক। সো লেটস কাম টু মাই পয়েন্ট। নাম্বার ওয়ান ইজ প্রত্যেকটা ভূমিরূপ। আমরা কি জানি? প্রত্যেকটা ভূমিরূপেরই একটা জীবন ইতিহাস আছে। অর্থাৎ ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, অ্যাকর্ডিং টু উইলিয়াম মরিস ডেভিস। তিনি কি বলেছেন? প্রত্যেকটা ভূমিরূপ তার তিনটে স্টেজ বর্তমান। কি কি? একটা হচ্ছে যৌবন, বার্ধক্য আর হচ্ছে শৈশব। তিনটে স্টেজের পর সেই ভূমিরূপটা গঠিত হয় বা ধ্বংসের মুখে যায়। আমরা কি জানি? দিস ইজ আওয়ার আর্থ ইন্টেরিয়ার। সাপোজ আর্থ ক্রাস্ট অ্যান্ড ভূপৃষ্ঠের নিচ অর্থাৎ ভূঅভ্যন্তরভাগ আর ভূপৃষ্ঠের ওপরিত, মানে সেটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট বা ভূত্বক, ভূপৃষ্ঠ যেটাকে আমরা বলি। এই ভূ অভ্যন্তরভাগে কিছু শক্তি কার্যকর, কিছু শক্তি কাজ করে, যে শক্তিগুলোকে বলা হয় অন্তর্জাত শক্তি, অর্থাৎ তারা ভূপৃষ্ঠের নিচে ক্রিয়াশীল। আর কিছু শক্তি কাজ করে যারা ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরের বিভিন্ন শক্তি, বিভিন্ন ক্ষেত্রকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ভূমিরূপ তৈরি করে, আবার সেই সকল ভূমিরূপগুলোকে ধ্বংসও করে। সো যে সকল শক্তি ভূ অভ্যন্তরভাগ অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে কার্যশীল থাকে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি অন্তর্জাত প্রক্রিয়া। যেমন ম্যাগমা সবথেকে শক্তিশালী একটা শক্তি, যা কোথায় থাকে? কোর এরিয়া, বা যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। ওকে, যেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাই তো আমরা তো জানি আমাদের গুরুমণ্ডল অর্থাৎ লিথোস্ফিয়ার অবস্থান, যেটা অ্যাসথেনোস্ফিয়ার বা লিথোস্ফিয়ার। নেক্সট যেটা হচ্ছে গুরুমণ্ডল, দ্যাট মিনস বেরিস্ফিয়ার, অ্যান্ড লাস্ট কোর এরিয়া, যেটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। সেখানে কিছু কিছু বিযুক্তি রাখা আছে, সেটা আমার আজকের আলোচনার বিষয় নয়। আজকে যেটা আমার আলোচনার বিষয় সেটা হলো কি, যে ভূমিরূপ অর্থাৎ আমাদের পৃথিবীর কোথাও সমান নয়, কোথাও খাল, কোথাও উঁচু, কোথাও নিচু, অর্থাৎ এই ক্ষেত্রটা, এই খাল, উঁচু নিচু, এই প্রভৃতি কোথাও সামান্য এবড়ো ভাব, এবড়ো যে পরিস্থিতি, যে স্টেজ বা যে সকল প্রক্রিয়াগুলো এখানে কার্যশীল প্রভৃতি তো ওতপ্রোতভাবে তো জড়িত এখানে বিষয়গুলো, এটাকে বলি আমরা ভূমিরূপ। আর এটা যখন আলোচনা করি কোনো বিজ্ঞানের শাখায় তখন তাকে বলা হয় ভূমিরূপ বিদ্যা। সো আজকের আমার আলোচনায় ভূমিরূপ বিদ্যা এবং বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের ওপরে কিছু কিছু শক্তি ক্রিয়াশীল থাকে, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা এবং বিভিন্ন, তারা কি করে? আমাদের ভূপৃষ্ঠের ওপরে যে সকল ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলোর সৃষ্টি এবং ধ্বংসতে তারা কার্যক্রম, মানে তাদের কার্য সাধিত করে। এবং ভূপৃষ্ঠের শুধু উপরিভাগেই নয়, ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূ অভ্যন্তরভাগেও এরকম কিছু শক্তি কার্যকর থাকে, যারা বিভিন্ন শক্তির দ্বারা, বিভিন্ন ক্ষেত্র দ্বারা ভূমিরূপের উদ্ভব বিনাশ ঘটায়, তাদের অন্তর্জাত বলে আমরা জানি। বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে আর যেগুলো আমাদের পড়তে হয়, যেগুলো বেসিক, তার মধ্যে অবরোহণ। অবরোহণ দ্যাট মিনস কোনো একটা উঁচু ক্ষেত্র যখন ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল শক্তিগুলো দ্বারা ধাক্কা পেয়ে ক্ষয় হতে হতে যখন নিচু হতে থাকে, উঁচুটা নিচু হতে থাকছে, দিস ইজ অবরোহণ। এবং আমরা জানি যে উঁচু ক্ষেত্রটার থেকে যে সকল ক্ষয়ীভূত পদার্থগুলো অর্থাৎ বিভিন্ন নুড়ি, কাকর, বালি, পলি, এই সকল পদার্থগুলো যখন পার্শ্ব দেশে জমা হতে হতে উঁচু হতে থাকে তখন তাকে বলা হয় আরোহণ। এবং এই অবরোহণ আর আরোহণ প্রসেস চলতে চলতে যখন দুটো একটা সমান লেভেলে এসে দাঁড়ায় তখন তাকে আমরা কি বলে জানি? পর্যায়ন। এখানে জিকে গিলবার্ট এনার নাম আমরা শুনেইছি। আর কি? আর হচ্ছে আবহ বিকার, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু। আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানি সবাই। কোনো একটা নির্দিষ্ট স্থানের টেম্পারেচার, চাপ, আর্দ্রতা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতির একটা বর্তমান উপস্থিতি থাকে, সেই স্থানের ওই অবস্থাটাকে বলা হয় তার আবহাওয়া। এবং ওই আবহাওয়ার পরিস্থিতি যখন গড় 30 বা 35 বছরের বেসিসে আমরা আলোচনা করি তখন তাকে আমরা বলি কি? জলবায়ু। সো আবহাওয়া এবং জলবায়ু
এই দুটো একসাথে মিলিতভাবে কার্য করে। এই দুটো একসাথে মিলিতভাবে কার্য করার পর যখন কোনো ভূমিরূপের ক্ষয় করে, কিন্তু ক্ষয়ীভূত পদার্থগুলো সেই স্থানেই পড়ে থাকে, কোনো স্থান পরিবর্তন হয় না, তাকে বলা হয় কি? তাকে বলা হয় আবহ বিকার। এবং পুঞ্জিত্ব ক্ষয় আমরা জানি। পুঞ্জিত্ব ক্ষয় কি না, যখন কোনো ক্ষয়ীভূত পদার্থ মহাকর্ষ টানে, আমাদের পৃথিবীর টানে ওপরের দিক থেকে নিচের দিকে গড়িয়ে আসে, কোনো পাহাড় বা কোনো কিছুর ক্ষেত্র থেকে, আমরা তো জানি সেটা হচ্ছে পুঞ্জিত্ব ক্ষয়। এবং ক্ষয়ীভবন কি সরাসরি ক্ষয়ীভূত প্রক্রিয়া একটা, বিভিন্ন প্রসেস দ্বারা। এছাড়াও আমরা পড়বো এখানে যে আবহ বিকারের কিছু টাইপস, অর্থাৎ ভৌত আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার এবং জৈবিক আবহ বিকার। কোনো আবহ বিকারে হয় প্রকৃতি গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে, অর্থাৎ আবহাওয়া জলবায়ুর সম্মিলিত কার্য। কোনো কার্যে হয় যে রাসায়নিক বিক্রিয়া, সেখানে আমাদের ফিজিক্যাল সায়েন্স ঢুকছে। কি রাসায়নিক বিক্রিয়া পড়বো আমরা এখানে, অঙ্গার, যোজন, কার্বনেশন প্রভৃতি বিক্রিয়া। এবং লাস্ট যেটা জৈবিক, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, যেটা মানুষ্য দ্বারা বিভিন্ন প্রকার আবহ বিকার বর্তমান। এবং এখানে আর একটা কনসেপ্ট যেটা আমাদের জানা দরকার, সেটা হলো নগ্নিভবন, বা যেটার ইংলিশের টার্ম হলো ডেনুডেশন। দ্যাট মিনস ডেনুডেশন বা যেটা নগ্নিভবন, সেটা হলো কোনো একটা ভূমিরূপ ক্ষেত্র, আবহ বিকার, পুঞ্জিত্ব ক্ষয় এবং ক্ষয়ীভবন, তিনটে দ্বারাই যখন ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ আমরা কি জানি, আবহ বিকার প্লাস পুঞ্জিত্ব ক্ষয় প্লাস ক্ষয়ীভবন ইকুয়ালস নগ্নিভবন বা ডেনুডেশন। ঠিক আছে? এবং কি কোনো একটা ক্ষেত্র, কোনো একটা ভূমিরূপ ক্ষেত্র, তার উদ্ভব এবং বিনাশ ডিপেন্ড করে আমাদের ভূপৃষ্ঠের ওপরের ক্রিয়াশীল। যদি ভূমিরূপটা ভূপৃষ্ঠের ওপরের ক্রিয়াশীল বা ভূপৃষ্ঠের ওপরের শক্তি দ্বারা তৈরি হয়, তাহলে তারা ক্ষয়প্রাপ্ত বা ক্ষতি সম্পন্ন হয় তারা ওই শক্তিগুলোই দ্বারা, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা। এবার কি আমাদের যে আর্থ ইন্টিরিয়ার, আমাদের আর্থ ইন্টিরিয়ার আমরা জানি প্রধানত তিনটে স্তর, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, যেটা 0 টু ভূপৃষ্ঠ থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তিনটে স্তরে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আমরা জানি ভূত্বক যেটা মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বক, যেটা দুটো টাইপস, সেখানে কি না, সেখানে সিয়ালিক স্তর আর সীমায়িক স্তরের অবস্থান, অর্থাৎ সিলিকন অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তর এবং সিলিকন আর ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তর। আবার একটা স্তর আছে যেটা হচ্ছে গুরুমণ্ডল নামে পরিচিত, সেটা হচ্ছে প্রোফেসিমা, নিফেসিমা, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, ক্রোমিয়াম, লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়াম, লোহা প্রভৃতি দ্বারা গঠিত একটা স্তর। সো কোনো একটা ক্ষেত্রতে যখন কোনো ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপ তৈরি হতে গেলে সেখানকার যে একটা পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশটা ওতপ্রোতভাবে প্রয়োজন। যে কোনো একটা, কোন শক্তি, নদী, কোনো একটা পাহাড়ি ক্ষেত্র, সেখান থেকে নদীটা কার্যশীল হয়। মেরু অঞ্চল যেখানে হিমবাহ, মরু অঞ্চল অর্থাৎ বিভিন্ন অঞ্চল বেসিসে বিভিন্ন শক্তি কার্য করে, নদী পাহাড়ি অঞ্চলে, হিমবাহ মরু অঞ্চলে, মেরু অঞ্চলে। এবং মরু অঞ্চলে কি না, মরু অঞ্চলে ডিপেন্ড করে, মরু অঞ্চলে কাজ করে বায়ু বা বাতাস, তাদের দ্বারা ভূমিরূপের উদ্ভব বিনাশ ঘটে। সো এবং কি জলচক্র, অর্থাৎ কি ভূপৃষ্ঠের জলরাশি, ওপরে সূর্য, আমরা একটা এক্সাম্পল সহকারে বোঝাই যে সূর্য থেকে প্রতিনিয়ত হিট তাপ আসার কারণে জল ইভাপোরেট হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে সেই জল যাচ্ছে আকাশে, সেখানে ছোট ছোট মেঘপুঞ্জ তৈরি হয়, সেই ছোট ছোট মেঘপুঞ্জ তৈরি হয়ে তারা জমাট বেঁধে বেঁধে বৃহৎ মেঘ তৈরি হয়, সেখানে ঘনীভবন বা আমরা নাম শুনেছি কনডেনসেশন। তারপর কি হয়, অধঃক্ষেপণ আবার পৃথিবীতেই ফিরে আসে। এই প্রসেসটা একটা চক্রাকারে চলেই যাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। এটাকে তাই আমরা বলি যে জলচক্র, ওয়াটার সাইকেল। অ্যান্ড কি আরেকটা যেটা, সেটা হচ্ছে ওয়াটার শেড, অর্থাৎ জলবিভাজিকা। মানে কি একটা উচ্চভূমি, সাপোজ এদিকে একটা বেরিয়ার, এদিকে একটা বেরিয়ার, জলরাশি দুদিকে, মাঝে বেরিয়ার, অর্থাৎ যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি জলরাশিকে পৃথক করে দেয়, তাকে বলা হয় জলবিভাজিকা বা ওয়াটার শেড। ওকে, সো আজকের আলোচনার বিষয় এতটাই, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কি, অন্তর্জাত প্রক্রিয়া কি, বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ নেক্সট দিন ডিসকাস করব। এবং কোনো একটা ভূমিরূপের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ যে সকল কনসেপ্ট, অর্থাৎ কোন কোন ক্ষেত্র দ্বারা ভূমিরূপটা তৈরি হয়, আবহবিকার, পুঞ্জিত্ব ক্ষয়, ক্ষয়ীভবন কি, ওকে। নেক্সট, নগ্নিভবন কি, জলচক্র কি, জলবিভাজিকা কি, এবং অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন ধারণা কি। এটাই আজকের আমার আলোচনার বিষয় বা আলোচনার টপিক। সো থ্যাংক ইউ।